বলতে বলতে আদি আবারও বাইক স্টার্ট দিল। আদি এবার কিছু বলল না, কারণ সে জানে কিছু বলে লাভ নেই। আদি এ জীবনে কোনোদিন তার কথা শোনেনি। প্রায় 1 ঘন্টা ধরে আদিবা হাঁটছে আর মনে মনে আদির 14 গোষ্ঠীকে গালি দিচ্ছে। আমি যদি এর প্রতিশোধ না তুলতে পারি, আমার নাম আদিবা নয়। অনেক হয়েছে আর না, এসব আর মেনে নেওয়া যাচ্ছে না। কিন্তু এখন বাসায় ফিরবো কি করে? এমন কিছু করতে হবে যাতে ভাইয়া নিজে আমাকে নিয়ে যায়। কিন্তু কি করব? ভাবতে ভাবতে গিয়ে আদির কাছে দাঁড়ালো। হাঁটতে হাঁটতে আদিবার বেহাল দশা। সে আদির কাছে গিয়ে মাটিতে বসে পড়ল। সাথে সাথে আদি বলল, ওঠ, সামনে বাজার আছে। আমি চাই না তুই বাজারের সবাইকে রূপ দেখিয়ে দেখিয়ে যা, তাই এখন আপাতত আমার সাথে নিয়ে যাব। বাজার পেরিয়ে নামিয়ে দেব। আদির কথায় রাগে গা জ্বলে উঠল আদিবার, কিন্তু অবশেষে সুযোগ এসেছে। এই সুযোগ কোনোভাবে মিস করা যাবে না। তাই ঝগড়া না করে আদির পিছনে উঠে বসল আদিবা। আদি নিজ মনে ড্রাইভ করে এসে বাজার পেরিয়ে থামল। সাথে সাথে আদিবা পিছন থেকে আদিত্যকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল। 1 মিনিটের জন্য আদি থমকে গেল। পর মুহূর্তে আবার নিজেকে সামলে নিয়ে ধমক দিয়ে বলল, এসব কি ধরনের সভ্যতা? আদিবা ঠোঁট নাচিয়ে বলল, কোনটা অসভ্যতা? বেহায়া মেয়ে কোথাকার, আবার প্রশ্ন করছিস? জড়িয়ে ধরেছিস কোন সাহসে? স্যার বলছি। কেন? ছাড়বো কেন? আপনি যদি ভাই হয়ে বোনের সাথে এত বেপরোয়া আচরণ করতে পারেন, তাহলে আমি এতটুকু বেপরোয়া হতে দোষ কোথায়? তুই কি বলছিস কোনো ধারণা আছে তোর? আলবাত আছে। ভুলে যাবেন না, আপনার রক্ত আর আমার রক্ত সেম। আপনি যা করতে পারেন আমিও তাই করতে পারি। তোর দেখছি চরিত্রে সমস্যা আছে। আমি কখন বললাম আমার চরিত্র ভালো? সেদিন তো আপনি নিজেই বলেছিলেন আমার চরিত্র ভালো না, তাহলে আজ হঠাৎ ভালো হয়ে যাব কি করে? তোর তো সাহস কম না, আমার কথা আমাকে ফিরিয়ে দিচ্ছিস। নাম বলছি, না হলে এক ধাক্কায় নিচে ফেলে দেব। ফেলুন দেখি কেমন পারেন বলে আদিবা আরও একটু জড়িয়ে ধরল আদিকে। এত আচ্ছা হলো দেখছি। এই তোর লজ্জা করছে না? আসছে লজ্জাওয়ালা। যে ছেলে বিয়ের আগে নিজের বোনের গলায় মুখ ডুবাতে পারে, তার মুখে সভ্যতার বুলি মানায় না, বুঝেছেন? আদিবার বাচ্চা, আমি কিন্তু তোকে কি করবেন, মারবেন? আমার হাত নিয়ে বুঝি। তুই দেখছি সীমা পেরিয়ে গেছিস। আজ একবার বাসায় ফিরি, তারপর তোর হবে, কচু হবে আমার। এত ফালতু কথা না বলে বাইক স্টার্ট দিন তো। আদি আর কিছু না বলে ড্রাইভ শুরু করলো। আদিবা তাকে শক্ত করে জড়িয়ে রেখেছে যাতে আদি তাকে কোনোভাবে ফেলে দিতে না পারে। উপরে উপরে রাগ দেখালো। আদি ব্যাপারটা বেশ উপভোগ করছে। আদিবা তার সাথে মিশে আসছে ভাবতেই ভালো লাগা কাজ করছে। দেখতে দেখতে বাসায় পৌঁছালো তারা। বাইক থামিয়ে ধমক দিয়ে বলল, এবার তো ছাড়বি নাকি? আদিবা ছেড়ে দিয়ে নিচে নেমে দাঁড়াতে আদি রাগী চোখে তাকালো আদিবার দিকে। তাতে আদিবার বয়ে গেছে। সে মুখে ভেংসি কেটে গিয়ে কলিং বেল চাপল। আদিবা ভালো মতোই দাঁড়িয়েছিল, কিন্তু দরজা খোলার সাথে সাথে মুহূর্তেই যেন সব বদলে গেল। আদি এসে আদিবাকে টেনে ভিতরে নিয়ে সোফায় ছুঁড়ে ফেলে। আদিবা অবাক হয়ে তাকালো। সাথে সাথে আদি চেঁচিয়ে উঠল। সাহস হলো কি করে বাসা থেকে বের হওয়ার? আদি আর আদিবাকে একসাথে বাসায় ঢুকতে দেখে সবাই ভূত দেখার মতো চমকালো। আদিবার ফিরে আসাটা কেউ ভালোভাবে নেয়নি, কিন্তু আদির রাগের মাঝে কিছু বলার সুযোগ পেল না কেউ। সবাই একটা কথা কান খুলে শুনে নাও, আজ আদিবার খাওয়া বন্ধ, এমনকি এক ফোঁটা পানি। আর আজকের পর ও বাইরে তো দূর, আমার পারমিশন ছাড়া নিজের রুম থেকে বের হলে আমি পা ভেঙে দিব, যেন কোনোদিন হাঁটতে না পারে। আপনি কি পাগল হয়ে গেছেন? কী সব আবোল তাবোল বলছেন? ও, আমি আবোল তাবোল বলছি? রাস্তায় যদি কোনো দুর্ঘটনা ঘটতো তার দায় কে নিত? আমার লাইফ আমার ইচ্ছে চলবে। আমি কোথায় যাব, কখন যাব, আপনাকে কৈফিয়ত দিতে হবে কেন? তাই নাকি? তুই তাহলে সত্যি সত্যি মুখে মুখে তর্ক শিখে গেছিস? আচ্ছা, সমস্যা নেই। তোর চাপা কি করে বন্ধ করতে হয় আমার ভালো করে জানা আছে বলে আদিবার হাত ধরে টানতে লাগলো। আদিবার সাথে সাথে বাসার অন্যরাও অবাক হয়ে তাকালো, কিন্তু কেউ কিছু বলতে পারল না। আদিবাকে টানতে টানতে নিয়ে আবার ওয়াশরুমে ছুঁড়ে ফেলে দিল। এবার আদিবা ব্যথা পেয়েছে, তাই রাগী চোখে তাকালো আদির দিকে।
কি হয়েছে, এখানে নিয়ে এসেছেন কেন? তুই আজ সারা রাত এখানে থাকবি, এটা তো শাস্তি। কেন, আমি কি করেছি? বসে বসে চিন্তা কর বলে আদি দরজা লাগিয়ে দিল। সাথে সাথে আদি ব্যাস চেঁচিয়ে উঠল, দরজাটা খুলুন, এর ফল কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি। আমি আপনার সব কথা মানব, এর কোনো মানে নেই। গলা নিচে, আমি এখন ঘুমাবো, একটাও টু শব্দ করিস এখানেই পুঁতে রেখে দেব। নিজেকে ভাবেনটা কি? হ্যাঁ, ভাবাভাবির কিছু নেই। আমি তোর জীবনের মালিক, তোর জীবনে আমার হাত থেকে তোর রক্ষা নেই। তোর জীবনে এটাই ঘটবে যেটা আমি বলবো। রাক্ষস একটা, কি বললি তুই? বলেছি, বেশ করেছি। আজ যদি আমাকে শাস্তি দেন, আগামীকাল আপনার সাথে যা ঘটবে তার জন্য আমাকে দায়ী করবেন না বলে দিলাম। আদিবার কথা শেষ হওয়ার আগেই ওয়াশরুমের লাইট অফ হয়ে গেল। সাথে সাথে আদিবারও মুখ বন্ধ হয়ে গেল। কিরে, চুপ হয়ে গেলি কেন? চেঁচা, এখন যত খুশি চেঁচা। অন্ধকার ভয় পাই। আপনি জানেন না তবু। আহা হা হা, ময়না পাখিটা আমার, তোর জন্য আমার তো অনেক দরদ উতলে পড়ে, তাই ভয় পাচ্ছ শুনে মজনু হয়ে 7 সাগর 13 নদী পেরিয়ে দরজা খুলতে যাব, তাই না? তুই মরলি কি বাঁচলি তাতে আমার কি? আপনি একটা অমানুষ, এখনো মুখে মুখে কথা বলে যাচ্ছিস? সাহস তো কম না। দরজাটা খুলুন প্লিজ। লক্ষ্মীমের মতো ক্ষমা চা, আর বল আর কখনো আমার অবাধ্য হবি না। আমি যা বলবো তাই করবি। যদি বলার ধরনটা পছন্দ হয় তাহলে দরজাটা খুলে দিব। আদিবা উপায় না পেয়ে তাই করলো। ক্ষমা করে দিন ভাইয়া, আর কখনো তর্ক করব না। আদিবা ক্ষমা চাওয়ার পরেও আদি দরজা খুলছে না দেখে আদিবা আবার বলল, কি হলো, খুলছেন না কেন? ক্ষমা চাইলাম তো। বলার ধরন পছন্দ হয়নি তাই খুলব না। মিষ্টি করে বলতে পারিস না? আমি আপনাকে অভিশাপ দিচ্ছি, আপনার কোনোদিন বিয়ে হবে না। বিয়ে ছাড়া বাচ্চা নিতে আমার তো কোনো অসুবিধা নেই, যদি তোর না থাকে। কি বলছেন এসব? যা শুনেছিস তাই বলেছি, এবার চেঁচামেচি বন্ধ কর, তা না হলে সত্যি সত্যি গলা টিপে দিব। না, আদির এই বেপরোয়া আচরণ আর মেনে নেওয়া যাচ্ছে না। নিজেকে কিভাবে সে যখন যা ইচ্ছা করবে? আদিবা কি তার হাতের পুতুল নাকি যে যখন তখন অত্যাচার করবে? এসব আর মেনে নেওয়া যাচ্ছে না, এবার ওকে শিক্ষা দেওয়া উচিত। বসে বসে এভাবেই ভাবছিল আদিবা। এদিকে আদিবাকে ওয়াশরুমে আটকে দিয়ে আদি এসে বিছানায় গা শোয়ালো আর ভাবতে লাগলো, এত বছর আদিবার এতটুকু পরিবর্তন ঘটেনি। তার এই অহেতুক জেদের জন্য আদিত্যকে জীবন থেকে 6টা বছর বিসর্জন দিতে হয়েছে। তবু এই মেয়ের জেদ কমেনি। কোন সাহসে গ্রামে যাওয়ার কথা ভাবতে পারলো? আজ যত আকুতি মিনতি করুক ওর নিস্তার নেই, কিছুতে দরজা খুলবে না আদি। থাকুক সারা রাত ওয়াশরুমে। যদি আদিবার ওপর রাগ ঝরছিল, হঠাৎ ভাইয়ে বলে চেঁচিয়ে উঠল আদিবা। আকস্মিক চিৎকারে আদি চমকে উঠল। মনের মাঝে প্রশ্ন জাগলো, হঠাৎ আদিবা এভাবে ডাকলো কেন? কোনো অঘটন ঘটেনি তো? ওয়াশরুমে কিছু একটা পড়ার শব্দ হলো মনে হচ্ছে। আদি দুবার গলা ছেড়ে প্রশ্ন করলো, কিরে আদিবা, এভাবে চেঁচালি কেন? আদিবার পক্ষ থেকে উত্তর আসছে না দেখে আদি তাড়াতাড়ি উঠে বসলো। কারণ আর যাই হোক, আদিবা চুপ থাকার মেয়ে না, ভালো উত্তর দিতে না পারলেও খারাপ উত্তর ঠিকই দিত। আদিকে দরজা খুলে, কিন্তু সাথে সাথে চোখ কপালে উঠে গেল। আদিবা মেঝেতে পড়ে আছে। আদি চিৎকার করে উঠল, আদিবা কি হয়েছে তোর? চোখ খোল, কথা বলছিস না কেন? আদিবা, এই আদিবা কথা বল। আদিবাকে ঝাঁকাতে কথাগুলো বলল, কিন্তু আদিবা নির্বিকার পড়ে আছে, কোনো সারা শব্দ নেই। আদির চিৎকার শুনে বাসার অন্যরা ছুটে আসলো। সবাই মুখে একই প্রশ্ন, আদিবার কি হয়েছে? আদি কাউকে কোনো উত্তর না দিয়ে মগ ভর্তি পানি নিয়ে আদিবার চোখে মুখে পানির ঝাপটা দিল। না, তবু জ্ঞান ফিরছে না। আদি এবার তাড়াতাড়ি আদিবাকে কোলে তুলে নিয়ে বিছানায় শুয়ে দিল। আদি মুহূর্তে অস্থির হয়ে উঠেছে। কি থেকে কি করবে তার মাথায় ঢুকছে না। কি এমন ঘটেছে যে আদিবা সেন্সলেস হয়ে গেল? খুব বেশি ভয় পেয়েছে? আদি এক হাতে আদিবার পালস চেক করছে, অন্য হাতে ফোন নিয়ে কারো নাম্বারে ডায়াল করছে। এদিকে আদিবা বেহুশ থাকার নাটকটা বেশ ভালোভাবেই চালিয়ে যাচ্ছে। তার ইচ্ছে ছিল আদি তার চিৎকার শুনে দরজা খুলে দিবে আর সে এক দৌড়ে পালাবে, কিন্তু তার হলো কই আদি ঢুকেই তাকে আঁকড়ে ধরেছিল, তাই সুযোগ পায়নি। এখনো পাচ্ছে না, কারণ বাসার সবাই তাকে ঘিরে ধরে দাঁড়িয়ে আছে। এ তো মহা ঝামেলা হলো। এখান থেকে পালানোর আগে যদি
আদি কোনোভাবে বুঝে যায় আদি বা অভিনয় করছে, তাহলে আর রক্ষে নেই। আদি ফোনে ডায়াল করতে ব্যস্ত, সেই ফাঁকে আদিবা অরিনকে ইশারা করে বুঝালো তাকে পালাতে হেল্প করার জন্য। অরিন আদিবার ইশারা বুঝতে পারার সাথে সাথে মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে একবার আদির দিকে দেখছে, আবার আদিবাকে দেখছে। সে বেশ ভয় পাচ্ছে ধরা পড়লে আদি দুজনকে কঠিন শাস্তি দিবে। কিন্তু আদিবা তাকে বিভিন্ন সময় বিভিন্নভাবে সাহায্য করেছে, তো এখন তার উচিত আদিবাকে হেল্প করা, কিন্তু কিভাবে করবে? আদি কাকের জন্য ফোন দিল, পরক্ষণে বলল, হ্যাঁ দোস্ত, তুই কোথায় আছিস? একবার তাড়াতাড়ি বাসায় এত। আদিবা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। আদিবা বুঝতে পারলো কোনো ডাক্তারকে ফোন করেছে, বাসায় ডাক্তার আসলে সব জানাজানি হয়ে যাবে। আর আদি অভিনয়ের ব্যাপারে জানতে পারলে কি যে শাস্তি দিবে ভেবে হাত পা ঠান্ডা হয়ে আসছে। সে মনোযোগ দিয়ে আদির ফোন আলাপ শুনছে। আদি আবার বলল, আচ্ছা সেই ভালো, তুই তাহলে ক্লিনিকে থাক, আমি আদিবাকে নিয়ে আসছি। বলে আদি ফোন কেটে আদিবার দিকে তাকালো। হাসপাতালে যেতে হবে শুনে ভয়ে আদিবার আন্তরাত্মা কেঁপে উঠল। সে মনে মনে দোয়া করছে, খোদা অরিনাপুর মাথায় একটা বুদ্ধি দাও, যেন এবারের মতো আমাকে বাঁচিয়ে দিতে পারে। প্রতিজ্ঞা করছে আর কখনো এমন করব না। খোদা বোধহয় আদিবার ডাক শুনেছে, অরিনের মুখ খুলেছে। ভাইয়া বলছে কি হাসপাতালে যাওয়ার কোনো দরকার নেই, কিছুক্ষণ পর আদিবা এমনি ঠিক হয়ে যাবে। আদিবাকে ভালো করে একবার দেখে নিয়ে বলল, তোকে কে বললো ভালো হয়ে যাবে? না মানে ভাইয়া সামনে থেকে সর বলে আদিবাকে কোলে নিয়ে আদি বেরিয়ে যেতে নিল। আদিত্যর বাবা আদিবার মাও বের হলো। আদিবাকে ব্যস্ত আস্তে করে গিয়ে আদিবাকে গাড়িতে বসিয়ে সিট বেল্ট লাগিয়ে দিল। আদিবা এবারও পালানোর সুযোগ পেল না। আদি এবার তার বাবাকে বলল, বাসায় যাও বাবা, তোমাদের কাউকে যেতে হবে না, আমি একাই নিয়ে যেতে পারবো। আদিবার মা সাথে সাথে বললেন, তা কি করে হয়, আমি যাব। মেয়ের জন্য দরদ উতলে পড়ছে নাকি কাকিমা? মানে কি বলতে চাইছিস? গত 6 বছরের কথা না হয় বাদই দিলাম, কিন্তু আজ সকালের কথা অন্তত ভুলে যাওনি নিশ্চয়ই। এসবের মানে কি আদি? ধরে নাও আদিবা গ্রামের বাড়ি যাওয়ার পথে অ্যাক্সিডেন্ট করেছে, আর তুমি এই বাসায়, তাই ওর কাছে পৌঁছাতে পৌঁছাতে সকাল হবে। সকালে ক্লিনিকে যেও, এখন আমি নিয়ে যাই। আদির কথার মানে আদিবার মা বুঝতে পারলেন না। আদিবা বুঝতে পারছে না তার কি করা উচিত, সব স্বীকার করা উচিত। আদিবা চেয়েছিল সবটা বলে দিতে, কিন্তু সাহসের পরিপক্কতার অভাবে বলতে পারলো না। যদি আদি ড্রাইভ করছে, বেশ কিছুক্ষণ পর গিয়ে থামলো। আদিবার ইচ্ছে হলো কি ঘটছে একবার চোখ মেলে দেখার জন্য, কিন্তু পারল না। আদি হঠাৎ সশব্দে বলে উঠল, ইস, জামাটা একেবারে ভিজে গিয়েছে, শরীরের সাথে কেমন লেপ্টে আছে, কি বাজে দেখাচ্ছে। আমি আগে খেয়ালই করিনি, এভাবে হাসপাতাল নিয়ে যাব কি করে, লোকে দেখলে ভাববে কি? জামাটা বদলে দিতে হবে। কথাটা শুনে আদিবার গায়ে কাঁটা দিল। কি আবল তাবল বলছে এই ছেলে, সে তার জামা বদলে দিবে? কি সাংঘাতিক ব্যাপার। আদিবার ভাবনা শেষ হওয়ার আগেই পেটে আদির স্পর্শ পেল। আদি আলতো হাতে জামাটা টেনে উপরে তুলছে। এই অবস্থায় কারো পক্ষে চুপ থাকা সম্ভব না। আদিবার চুপ থাকতে পারল না, চট করে আদির হাত ধরে ফেলল। আদিও সাথে সাথে শয়তানি হাসি দিল। হাসির কারণটা আদিবার বোধগম্য হলো না। সে বোকা মুখ করে তাকালো। যাক, অভিনয়ের পালা শেষ হলো। তবে মানে? তোর পালস চেক করে বুঝেছিলাম তোর কিছু হয়নি, অভিনয় করছিস। বুঝেছিলেন? তাহলে হাসপাতাল নিয়ে এসেছেন কেন? হাসপাতাল? এখানে হাসপাতাল পেলি কোথায়? তুই যেমন অভিনয় করেছিস, তেমনি আমিও ডাক্তারের কথা বলে তোকে বাইরে নিয়ে এসেছি। আদির কথা শুনে আদিবার চোখ তুলে সামনের দিকে তাকালো। সাথে সাথে গা শিউরে উঠল। চারিদিকে ঘোর অন্ধকার। গাড়ির হেডলাইটের আলোতে যতটা দেখা যাচ্ছে পুরোটাই ঘন জঙ্গল। আদিবা ভয় ভয় বলল, বাবা ভাইয়া, আমরা এখানে এসেছি কেন? ওয়াশরুমে রাখতে চেয়েছিলাম, তোর ভালো লাগেনি, তাই এখন এখানে রেখে যাব এক রাত। এখানে থাকলে দেখবি মাথা থেকে সব শয়তানি বুদ্ধিগুলি বিদায় নিয়েছে। আপনি সত্যি আমাকে এখানে রেখে যাবেন? আমি কখনো মিথ্যা বলি না, যা বলি তা না করে দেখেছিস? আপনি যা বলেন তাই করেন, এজন্যই ভয় পাচ্ছি। এতটা নির্দয় হবেন না প্লিজ। ধর, দয়া দেখালাম, বিনিময়ে তুই আমায় কি দিবি? মানে তুই যদি যত্ন নিয়ে একটা লিপ কিস করিস, তাহলে তোকে ক্ষমা করে দিব। আপনি কি মানুষ? এমন জঘন্য একটা প্রস্তাব দিতে মুখে আটকালো না।
আমি শর্ত দিয়েছি, এবার তোর ইচ্ছে পূরণ করতে না পারলে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার আগে গাড়ি থেকে নাম। আদিবার আগে গাড়ি থেকে নেমে দাঁড়ালো। আদি আবারও বাঁকা এসে গাড়ি ঘুরিয়ে নিল আর জানালা দিয়ে মুখ করে বলল, নজর যখন পড়েছে আমি ঠিকই করব। আফসোস তুই নিজে থেকে রাজি হলে শাস্তিটা পেতে হতো না। আদির কথায় গা জ্বলে উঠল আদিবার। ইচ্ছে হলো জুতা খুলে মারতে, কিন্তু সে সুযোগ পেল না। কোনো সংকেত ছাড়া আদি গাড়ির হেডলাইট বন্ধ করে দিল। চারদিকে কালো হয়ে গেল, কোথাও কোনো আলোর রেখা নেই। আদিবা প্রচণ্ড ভয় পেল। নিজের অজান্তেই বলে উঠল, আমি রাজি ভাইয়া, আমাকে রেখে যাবেন না প্লিজ। আদি আলো জেলে হেসে বলল, শুরু করা যাক তাহলে। আদিবা আর কিছু না বলে গাড়িতে উঠে বসলাম। আমি আপনাকে কিস করব, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমি যতক্ষণ না আপনাকে ছাড়ছি আপনিও কিস করা ছাড়তে পারবেন না। আরে তো মেঘনা চাইতে বৃষ্টি, অনন্তকাল কিস করলেও ছাড়তে বলবো না। তাহলে বেশ কাছে আসুন। আদি এগিয়ে আসলো। চোখ বন্ধ করুন। কিন্তু কেন? তো তাকিয়ে তাকিয়ে চুমু খাবেন? আদি কথা বাড়ালো না, চোখ বন্ধ করে নিল। আদিবা এগিয়ে এসে আলতো ঠোঁটে ঠোঁট ছোঁয়ালো। মুহূর্তে আদিবার মাঝে ডুব দিয়ে দিশেহারা আদিত্য আদিবার মাঝে নিজের আশ্রয় খোঁজার প্রচেষ্টা চালালো। শক্ত হাত আলগা হয়ে গেল, সারা শরীর অবশ্যই আসছে, বুকের বাঁ পাশ বেসামাল ওঠানামা করছে, নিঃশ্বাস ঘন হয়ে উঠেছে। আদিবা কখনো নিজের ইচ্ছে এমন করতে রাজি হবে আদি কখনো কল্পনা করতে পারেনি। আদি যখন নিজেকে পুরোপুরি আদিবার কাছে সমর্পণ করে দিয়েছে, তখন হঠাৎ বুঝতে পারল তার নরম ঠোঁট ভেদ করে তীক্ষ্ণ দাঁত চেপে বসেছে। হ্যাঁ, আদিবা ইচ্ছে করে আদির ঠোঁটে দাঁত বসিয়ে দিয়েছে। তবে তাতে আদির কোনো ভাবান্তর হলো না। সে এখনও শান্ত হয়ে আদিবার মাঝে ডুবে আছে, কারণ সে কথা দিয়েছে আদিবা যতক্ষণ না তাকে ছাড়ছে সে আদিবাকে ছাড়বে না। আদি একটু নড়ল না পর্যন্ত। আদিবার মনে প্রশ্ন জাগলো, আদির ঠোঁট কি লোহা দিয়ে তৈরি? ব্যথা পাচ্ছে না কেন? নাকি তার দাঁতে জোর কম? আদিবা আরও জোর প্রয়োগ করলো। আদির গোলাপি ঠোঁট কেটে ফিনকিতে রক্ত বের হতে শুরু করলো। তবে আদি এখনও চোখ খোলেনি। আদিবা অবাক হয়ে চোখ মেলে তাকালো। তাকিয়ে আছে আদির দিয়ে কি মায়াবী মুখখানি। বাতাসের ঢেউয়ে সিল্কি চুলগুলো নড়ে উঠছে। তীর্যক দ্বিধারী তলোয়ারের মতো ভুরু দুটো আদিত্যর জোরালো ব্যক্তিত্বের প্রতিনিধিত্ব করছে। নরম দুটি ঠোঁট আদিবার নিষ্ঠুরতায় লালচে হয়ে তার ব্যথার পরিমাণ প্রকাশ করছে। ঠোঁটের এক কোণ বেয়ে রক্ত গড়িয়ে পড়ছে। শান্ত আদিত্যকে আদিবার কাছে ঘুমন্ত রাজকুমারের মতো মনে হলো। নিজের কর্মে নিজেকে অপরাধী মনে হলো। ভিতর আত্মা কেঁদে উঠল। আদিবা দুহাত বাড়িয়ে আদিকে শক্ত করে জড়িয়ে নিয়ে নিজের অজান্তে বলে বসল, আমি আপনাকে বড্ড ভালোবাসি। ভালোবাসবেন আমায়? ভালোবাসবেন আমায়? আদি চোখ খুলে খুব স্বাভাবিকভাবে বলল, কিছু বলছিনি? আদিবা কি উত্তর দিবে বুঝে উঠতে পারল না। আদি কি তাহলে শোনেনি, নাকি শুনেও না শোনার অভিনয় করছে? বিষয়টা আদিবার মাথায় ঢুকলো না। আদি ঠোঁটের রক্ত মুছতে মুছতে বেশ শান্তভাবে বলল, এখন তোর কি শাস্তি পাওয়া উচিত? আদিবা এবারও উত্তর দেওয়ার ভাষা খুঁজে পেল না। সে অবাক চোখে তাকিয়ে আছে দেখে আদি বাঁকা হাসল। ঘটনা কি? না মানে কিছু না। আচ্ছা চল তাহলে যাওয়া যাক। ভয় পেতে হবে না, আজ কোনো শাস্তি দিব না। যা করতে বলেছিলাম করেছিস। সে ভালো হোক খারাপ হোক করেছিস তো? তোকে আগেই বলেছি, এখনো বলছি, তুই যদি আমার কথা শুনিস পৃথিবীর সব সুখ তোর পায়ের কাছে এনে দিব। আদিবা আদিত্যর কথার মানে বুঝলো না। আদি কি ইচ্ছে করে প্রপোজালের ব্যাপারটা এড়িয়ে যাচ্ছে? বাবা ভাইয়া, কিছু বলবি? আদিবা কিছু বলতে চেয়েছিল, কিন্তু কথাগুলো পেটের মাঝে ঘুরপাক খেলেও মুখে আসছে না। গলার কাছে এসে আটকে যাচ্ছে, কেন যেন বলে উঠতে পারছে না। আদিকে আজ অন্য দিনের মতো রাগী লাগছে না, তাকে বেশ খুশি খুশি লাগছে। ড্রাইভ করতে করতে মুচকি হাসছে আদিত্য, যেন যুদ্ধ জয় করে ফিরেছে। এদিকে কোনো কারণ ছাড়াই আদিবা নার্ভাস ফিল করছে। কেমন যেন লাগছে, হাত পা ঠান্ডা হয়ে আসছে। সে ভয় পাচ্ছে নাকি লজ্জা পাচ্ছে, প্রশ্নের উত্তর খুঁজে পেল না। আচ্ছা আদিবা, ধর আজ রাতে আমরা বাসায় ফিরলাম না, সারা রাত রাস্তায় রাস্তায় ঘুরলাম, কেমন হবে ব্যাপারটা? অদ্ভুত কিন্তু এক্সাইটেড টাইপের কিছু একটাই হবে, তাই না? কিন্তু আমরা রাস্তায় রাস্তায় ঘুরবো কেন? যৌক্তিক প্রশ্ন। রাস্তার মাথায় রাস্তায় ঘোরার মতো কিছু তো ঘটেনি।
আচ্ছা বাদ দে, এই প্ল্যান ক্যান্সেল। ভাইয়া, আপনি একটু অদ্ভুত আচরণ করছেন না? করছি বুঝি। আপনি তো সবসময় আমার উপর রেগে থাকেন। আজ আমি আপনার ব্যথা দিলাম আপনায়, তবু রাগ করলেন না কেন? রাগ করতে ইচ্ছে হলো না জানিস আদিবা, তুই দেখতে খুব মিষ্টি। আদিত্য কথা শেষ করার আগে আদিবার হিসকি উঠে গেল। সে চোখ বড় বড় করে বলল, ভাইয়া পানি খাবো। আদিত্য আদিবার দিকে তাকিয়ে আবারও হাসল না। তারপর স্টিয়ারিং এর পাশ থেকে পানির বোতল নিয়ে আদিবার দিকে এগিয়ে দিল। আদিবা এই আদিত্যকে চিনতে পারছে না। আদিত্যর আচরণ আদিবার সুবিধার মনে হচ্ছে না, অস্বাভাবিক লাগছে। আর যাই হোক, আদি কখনো আদিবাকে মিষ্টি বলতে পারে না। কাকিমা বলছিল তোকে নাকি কয়েক বছর ধরে বিয়ে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু বিয়ে হচ্ছে না। ব্যাপারটা কি সত্য? মায়ের সব বলল আপনায়? না, বাসায় সবাই আমার বিয়ের কথা বলছিল, তখন তোর নামটাও শুনলাম। জিজ্ঞেস করে বলল, কোনো এক অজানা কারণে তোর বিয়ে হচ্ছে না। কারণটা কি বলতো? আমার বিয়ে না হয় আপনার খুব অসুবিধা হয়েছে মনে হচ্ছে। তা তো একটু হয়েছে। আচ্ছা বাদ দে, তোর কেমন ছেলে পছন্দ বলতো দেখি, খুঁজে পাওয়া যায় কি না? মজা করছেন? কেন মনে হচ্ছে আমি মজা করছি? ভাইয়া, আমার কথা বলতে ইচ্ছে করছে না, গল্প বাদ দিয়ে ড্রাইভ করুন। আদিবা কত সংকোচ ভুলে মনের কথা বলেছিল। আদি তার কথার কোনো গুরুত্বই দিল না, উল্টে কত আবল তাবল কথা বলল দেখে আদিবার ভীষণ রাগ হলো। গাড়ি এসে বাসার সামনে থামতে আদিবা হনহন করে ভিতরে চলে গেল। গিয়ে কিছুটা অবাক হলো, বাসার সবাই ড্রয়িং রুমে গোল সভা বসিয়েছে। এখানে বাসার প্রত্যেকেই উপস্থিত। 1 মিনিটের জন্য আদিবার অসুস্থতার জন্য হয়তো সবাই অপেক্ষা করছে, কিন্তু পরক্ষণে মনে হলো পরিবারের কেউই তাকে এত গুরুত্ব দিবে না, দেয়া সম্ভব না। সে মরল কি বাঁচল তাতে কারো কিছু যায় আসে না। তাই দীর্ঘশ্বাস ফেলে সিঁড়ির দিকে পা বাড়ালো। সাথে সাথে তার মা পথ আগলে দাঁড়ালো। এর মধ্যে আদিও এসে বাসায় ঢুকলো, কিন্তু ঠোঁটে দাগ থাকায় সে সবার সামনে দাঁড়াতে চাইল না। তাড়াতাড়ি উপরে চলে যেতে চাইল, কিন্তু সিঁড়ির অর্ধেক আসতেই তার পা দুটি আটকে গেল। সারা শরীর যেন কেঁপে উঠল, কপালের মাঝ বরাবর রক ফুলে উঠল। সে কি ঠিক শুনেছে? আদিত্য রাগী চোখে পিছন ঘুরে তাকালো। নিচে আদিবার মা আদিবাকে প্রশ্ন করছে, কিরে চুপ করে আসছিস কেন? উত্তর দে আদিবা, ছেলেটাকে। আদিবা অবাক হয়ে বলল, তুমি কি বলছো মা? আমি বুঝতে পারছি না, কিসের ছেলে? এত রাতে তোকে ফোন করে কে? তোর সাথে কোন ছেলের কথা বলতে থাকতে পারে? তো একবার না, এই ছিল 10 বারের উপর ফোন দিয়েছে। কে সে জবাব দে। এই জন্যই তুই বিয়েতে রাজি হোস না? মা কিসব বলছো? কি বলবো তাহলে? আমায় শিখিয়ে দে। 5 বছর ধরে তুই বাসার বাইরে যাস না, আত্মীয়রা পর্যন্ত তোকে চেনে না, তার মধ্যে ছেলে বন্ধু আসলো কোথা থেকে? আদিবা উত্তর দেওয়ার আগে আদির দিকে তাকালো, কারণ এখানে তাকে নিয়ে কে কি ভাবছে সে চিন্তা তার নেই। তার একমাত্র চিন্তা আদিকে নিয়ে। কোনো ছেলে রাতের বেলায় তাকে ফোন করেছে, এটা আদি কিছুতেই মানবে না। সে যদি আদিবার বন্ধুও হয় তবুও না। আদিবাকে তাকাতে দেখে আদি শক্ত গলায় বলল, আদিবা, সেকেন্ড অপশনটা ভালো ছিল। আদিবা দাঁড়িয়ে থাকতে থাকতেই বাসার ল্যান্ডলাইন আবার বেজে উঠল। আদিবার মা রাগী চোখে তাকালেন। আদিবার বুঝতে বাকি রইল না, ফোনটা তাকেই তুলতে হবে, তাই এগিয়ে গিয়ে ফোন ধরল। আদিত্য উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা দেখছে, কিছু বলছে না। আদিবা ফোনে কথা বলল, সেদিকে তার মন নেই, সে তাকিয়ে আছে আদির দিকে। আদিও আদিবার চোখে চোখ রেখে তাকিয়ে আছে, যেন প্রবল ঝড় শুরু হওয়ার আগে আকাশ গুম হয়ে আছে। আদিবা সবার সামনে কথা বলে শেষ করলো। সাথে সাথে আদির ধৈর্যের বাঁধ ভাঙল, নিজেকে আর সামলাতে পারল না। হনহন করে নিচে নেমে এসে কোনো কিছু না বলে আদিবার চুল টেনে ধরল। ব্যথায় কুকিয়ে উঠল আদিবা, চোখ ভরে উঠল, কিন্তু মুখে কিছু বলল না। আদির বাবা এখানে উপস্থিত, কিন্তু আদির মা আর আদিবার মাও আছে। আদিবার মা তাড়াতাড়ি এগিয়ে এসে বললেন, কি করছিস বাবা? ছেড়ে দে, অমন করিস না প্লিজ, আমি দেখছি কে ফোন করেছিল। আদিত্য কাউকে পাত্তা না দিয়ে আবারও শক্ত করে টেনে ধরে প্রশ্ন করল, এত রাতে তোকে কে ফোন দেয়? কে ফোন করেছিল বল? এত নিচে নেমে গেছিস তুই? আদিত্য কথাটা শেষ করার আগে আদিবা এক অসম্ভব কাণ্ড ঘটিয়ে বসলো। সে সজোরে আদির গালে থাপ্পড় বসিয়ে দিয়েছে। আদিবা কখন এমন করতে পারে সেটা যেন সবার কল্পনার বাইরে ছিল।
যে মেয়ে কোনোদিন উঁচু গলায় কথা বলে না সে কিনা আজ থাপ্পড় বসিয়ে দিল, তাও আদির গালে, কিভাবে সম্ভব? সবাই ভূত দেখার মতো চমকালো। আদির মা এগিয়ে আসতে আসতে বললেন, তোর এত বড় সাহস হয় কি করে আদিবা? তুই সবার সামনে আদির গায়ে হাত তুললি? আদির মা কাছাকাছি আসতে আদিবা চেঁচিয়ে উঠল, খবরদার কাকিমণি, আমার গায়ে হাত দিবে না। অনেক সহ্য করেছি, আর না, এবার আমাকে মারলে খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। তুমি আমার গুরুজন, আমি সেটা ভুলে যেতে বাধ্য হব। তোমরা আমাকে পেয়েছোটা কি শুনি? আদিবা, তুই আমার সাথে এভাবে কথা বলতে পারছিস? কাকিমণি, আমার মতো একটা মূর্খ ঘর কোণে মেয়ের কাছ থেকে এর চেয়ে বেশি কি আশা করো তোমরা? আমি যে অকথ্য ভাষায় গালিগালাজ করছি না, এটাই তো অনেক। যাকে কোনোদিন কোনো সমাজে বের হতে দাওনি সে সামাজিক আচরণ করবে সেটা ভাবো কি করে? সব সময় আমার সাথে অন্যায় করেছ, আর সহ্য করব না? আমিও তো মানুষ, এই 6 বছর তো অনেক মেরেছ, আর কত? এবার আমায় মুক্তি দাও বলেই ডুকরে কেঁদে উঠল আদিবা। আদিবাকে এর আগে এমন আচরণ করতে কখনো দেখেনি আদি, তাই সে বেশ অবাক হয়েছে। কি বলবে বুঝতে পারছে না। সে আদিবার দিকে ঝুঁকে বলল, চুল ধরে কি বেশি ব্যথা পেয়েছিস? আদিবা অগ্নিঝরা কণ্ঠে জবাব দিল, না, আমার শরীর লোহা দিয়ে তৈরি, আমি কখনো ব্যথা পাই না। ব্যথা পাওয়ার মতো করে ধর্নিত, আমি আপনার মতো ছেলে নই, তাই আমাকে কিভাবে ধরলে কতটা লাগে আপনি বুঝবেন না। আদিবা, তুই আজ আমার সাথে কি কি করেছিস আশা করি ভুলে যাসনি। আগের কথা বাদ দিলাম, এখন তুই আবার আমাকে থাপ্পড় মেরেছিস। এখনকার রাগ করার কথা, আমি কিছু বলছি না, উল্টো তুই রাগ দেখাচ্ছিস। দেখান রাগ, মানা করেছে কে? রাগ দেখান, মারুন, বাসা থেকে বের করে দিন, এর বেশি আর কি করবেন? যে ফোন করেছিল সে কি বাইরে নিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করছে নাকি? মুখ সামলে কথা বললেন মিস্টার আদিত্য চৌধুরী। তারপর? আপনি আমার জীবনটা শেষ করে দিয়েছেন, তারপর শান্তি হয়নি? কি দোষ ছিল আমার সেদিন? সারা রাত ধরে হাত পা বেঁধে ফেলে রেখেছিলেন। তারপর আপনার পরিবার আপনাকে দুটো কথা শুনিয়েছিল বলে আপনি বাসা ছেড়ে চলে গেলেন, আর তার দায়ে চাপলো আমার ঘাড়ে। কেন বলতে পারেন? এখন আপনি ফিরে আসলেন, যারা আপনাকে শাস্তি দিয়েছিল সবার সাথে মিলিয়েও গেলেন, শুধু বাকি রইলাম আমি। কিন্তু কেন? সেদিন আমি একটা বারের জন্য প্রশ্ন করিনি কেন এমন করলেন। প্রতিবাদ কিংবা অভিযোগ কিছুই করিনি, তবুও সব দায় চাপলো আমার ঘাড়ে। তার মানে আমি কেন চলে গিয়েছিলাম সেটা তুই এতদিনও বুঝিসনি? এতদিন ভাবতাম আপনি হয়তো আমাকে ভালোবাসেন, তাই আমাকে এত শাসন করেন, কিন্তু আজ তা প্রমাণ হয়ে গেল। তারপরেও কেন? আর আপনি যদি আমায় ভালোবেসে থাকেন, তবু বলছি, এমন ভালোবাসা যেন কোনো মেয়ের ভাগ্যে না জোটে। এ কেমন ভালোবাসা যেখানে সারাক্ষণ ভয়ের মধ্যে থাকতে হয়? এমন ছেলেকে কেউ লাইফ পার্টনার হিসেবে চায় না। আসলে আপনি কখনো কাউকে ভালোবাসতে পারেননি, পারবেন না। একটু আগেই তো বলছিলি তুই নাকি আমায় ভালোবাসিস, এখন বলছিস আমার মতো ছেলেকে চাস না। হ্যাঁ, আমি বলছি, একটু আগে যেটা বলেছিলাম আবেগে বলেছিলাম, এখন যা বলছি বাস্তব বলছি। ধরুন আমি আপনাকে বিয়ে করলাম, কি হবে তখন? আমি কোথাও গেলে আমাকে বাথরুমে আটকে রাখবেন? কেউ আমাকে ফোন করলে গায়ে হাত তুলতে ভাববেন না? এমন জীবন গল্পে কাটানো যায়, বাস্তবে সম্ভব না। আদিবা, তোর কি মনে হচ্ছে না তুই একটু বেশি সাহস দেখাচ্ছিস? আমি তো বুঝতে পারছি না তোকে এত সাহস কে যোগাচ্ছে। খবরদার, আমার দিকে আঙুল তুলবেন না। আমার চরিত্র নিয়ে কথা বলার অধিকার আপনাদের কারণ নেই, তাই নাকি? হ্যাঁ তাই। আমাকে কিছুক্ষণ আগে যে ফোন করেছিল সে আমার কেউই হয় না, সে আপনার বোনের প্রেমিক। আমাকে ক্ষমা করো অরিনাপু, আমি আর এই অপবাদ নিতে পারছি না। আপনার পক্ষে আর চুপ থাকা সম্ভব না, আজ আমাকে সবটা বলতে হবে। আদিবার কথায় পুরো অবাক হলো। সে দৃঢ়গলায় প্রশ্ন করলো, কি বললি আবার বল। যা শুনেছেন তাই বলেছি। 6 বছর আগে আপনি আমাকে যে ছেলের সাথে দেখেছিলেন সেটা অরিনাপুর পছন্দের ছেলে ছিল। সেদিন আপুই আমাকে পাঠিয়েছিল তাকে বলার জন্য যে আপু তাকে ভালোবাসে। প্রথমে আমি যেতে রাজি হইনি, কিন্তু আপু আমায় বলেছিল আমি তাদের বাসায় থাকি, খাই দেয়, এতটুকু প্রতিদান দেওয়া উচিত। সেই থেকে আজ পর্যন্ত প্রতিদান দিয়ে আসছি। সেদিন যখন আপনি আমায় প্রশ্ন করেছিলেন ছেলেটাকে, আমি চাইলে উত্তর দিতে পারতাম, কিন্তু যার নুন খাই তার নিন্দা করতে পারিনি আপুকে বিপদে ফেলতে। কিন্তু আজ আপু সেই ছেলেটাকে ফেলে অন্য একজনকে বিয়ে করছে। বিয়ের ডেট ফিক্সড হয়েছে জেনে ছেলেটি বেকুল হয়ে আমাকে ফোন করছে। মজার বিষয় কি বলুন তো, আমি এতদিন যার জন্য এত কষ্ট সহ্য করলাম
সে আপু সবটা যেন কিছু বলছে না, আজও বলছে না, সেদিনও বলেনি। আপনারা সবাই আমাকে ব্যবহার করেছেন, আর করবেনই বা না কেন? যাকে নিজের মা সহ্য করতে পারে না, সেখানে আপনারা সহ্য করবেন কেন? যাই হোক, আমি খারাপ, আমার চরিত্র খারাপ, তাই আজ যে সবাইকে মুক্তি দিয়ে আমি চলে যাব বলেই উল্টো ঘুরে হাঁটা দিল আদিবা। সাথে সাথে তার মা বলল, এত রাতে কোথায় যাচ্ছিস আদিবা? জাহান্নামে এগিয়ে দিবে? আদিবার কথা শুনে আদিত্য যেন পাথর হয়ে গেছে, কিছু বুঝতে পারছে না। কোন মুখে বা বলবে, কি করে সে আদিবাকে আটকাবে? আদিবা যা বলেছে, সে আদির মতো ছেলেকে চায় না। আদিবা হনহন করে হেঁটে বাইরে চলে আসছিল। পিছন থেকে আদিত্য বলল, খবরদার আদিবা, এই রাতে তুই বাইরে যাবি না। আজ আমি চলে যাব ভাইয়া, একমাত্র মৃত্যু ছাড়া এই সিদ্ধান্ত বদলাবে না। আপনি যদি আজ আমায় মারতে মারতে মেরে ফেলেন, তবু আমি এখানে আর এক মুহূর্ত থাকবো না। তাছাড়া আপনি যদি আমার পিছন পিছন আসেন, আমাকে বাধা দিতে চান, আজ ট্রেনের নিচে মাথা দিব। আমি যে এক কথার মানুষ সেটা নিশ্চয়ই জানেন। বলে বেরিয়ে গেল আদিবা। আদি যেতে চেয়েছিল, কিন্তু আদিবার শেষ কথাগুলো তাকে ভাবালো সত্যি সত্যি যদি কোনো অঘটন ঘটিয়ে বসে, তাই গেল না। আদিবা হনহন করে বেরিয়ে গেল, একবারও ঘুরেও তাকায়নি। আদি তার চলে যাওয়ার দিকে নিশ্চুপ চেয়ে তাকে রইল। চোখ দুটো ভরে উঠেছে, কিন্তু আদিবাকে সে বাধা দেওয়ার কোনো প্রয়োজন বোধ করেনি। যে মেয়েটা তার কাছ থেকে দূরে গিয়ে শান্তি খুঁজতে চাইছে, যে মেয়েটা তাকে অসহ্যকর মনে করে, তার জন্য এত উতলা হওয়ার আবশ্যকতা নেই ভেবে নিজেকে সান্ত্বনা দিল। আদিবা আদিকে যেভাবে দোষারোপ করলো, আদির জায়গায় অন্য কেউ থাকলে তার নিশ্চয়ই অনুশোচনা হতো, কিন্তু আদির অনুশোচনা হচ্ছে না। তার কষ্ট হচ্ছে না, বুকের মাঝে চিনচিন ব্যথা অনুভব করছে। আদির চোখ ভরে এসেছে, সে সবার সামনে কাঁদতে চায় না, তাই শান্ত পায়ে নিজের ঘরের দিকে এগিয়ে গেল। বিছানায় গায়ে এলিয়ে দিয়ে চোখ বন্ধ করে নিল। আচ্ছা, তবে কি আদিবা সত্যি আমায় চায় না? আমি এতই খারাপ, আমার মতো ছেলেকে কেউই পছন্দ করবে না, তাই না? আমিও জানি আমাকে পছন্দ করার মতো কোনো কারণ নেই, আমার আচরণ স্বাভাবিক না, কিন্তু আদিবা কেন বুঝলো না? আমি যেমনই হই, আমার ভালোবাসার কোনো খাত ছিল না। মানছি আমি অন্যদের মতো ভালোবাসতে পারিনি, আমার ভালোবাসা বেপরোয়া ছিল, তাই বলে ও আমায় ছেড়ে চলে যাবে? আমার কাছ থেকে পালানোর জন্য বেকুল হয়ে পড়বে? আচ্ছা আদিবা, তোর মনে কি একটাবারের জন্য প্রশ্ন জাগলো না, আমি কেন সেদিন বাসা ছেড়েছিলাম? সামান্য বকার জন্য কেউ বাসা ছেড়ে চলে যায়? আমি তো তোর ওপর কিংবা বাবা মায়ের ওপর কারোর ওপর রাগ করে বাসা ছাড়িনি, ছেড়েছিলাম নিজের ওপর রাগ করে। আমি নিজেকে শাস্তি দিতে চেয়েছিলাম। তোকে সেদিন অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখে ভিতর আত্মা কেঁপে উঠেছিল। সিদ্ধান্ত নিয়েছিলাম তোর থেকে দূরে থাকবো, কারণ আমি দেখতে পাচ্ছিলাম আমি নিজের রাগ সামলাতে ব্যর্থ হচ্ছি। মন থেকে না চাইলেও তোকে ঠিকই আঘাত করছি, তাই চেয়েছিলাম তোকে ছেড়ে থাকতে। নিজের যত কষ্টই হোক মেনে নিব, তবু তোর সাথে থেকে তোর ওপর অত্যাচার করব না। ভেবেছিলাম তোর থেকে দূরে থাকলে হয়তো নিজের রাগকে বসে আনতে পারবো। শুধুমাত্র তোকে কষ্ট দিব না জন্য নিজেকে অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিয়েছিলাম। কি করব বল, পৃথিবীর সবাই তো আর একরকম হয় না। সবাই যদি একরকম হয়, তাহলে কি পৃথিবীতে এত খুন খারাপি হতো বল? সবাই এক হয় না রে, কেউ রাগী হয়, কেউ আবার কোমল। আমাকে উপরওয়ালা এভাবেই গড়েছেন। তুই আমার অবাধ্য হলে মাথায় রক্ত চড়ে যায়, আমি কিছুতে নিজেকে সামলাতে পারি না। আসলে তোকে আমার খুব আপন মনে হয়, যাকে সবটা দিয়ে নিজের করে আগলে রাখতে চেয়েছিলাম। যে শুধু আমার হবে, সারাক্ষণ আমায় নিয়ে ভাববে, তার পুরো পৃথিবীটা জুড়ে থাকবো শুধুই আমি। আসলে আমার ভয় হতো তোকে স্বাধীনতা দিলে, অন্যদের সাথে মিশতে দিলে তুই যদি আমায় ছেড়ে চলে যাস। তবে বিশ্বাস কর আদিবা, এই 6 বছরে আমি নিজেকে বদলানোর অনেক চেষ্টা করেছি, সাইকিয়াট্রিস্ট দেখিয়েছি, কিন্তু সবই বৃথা। কারণ আমি প্রকৃতিগতভাবেই এমন। এত বছর পেরো যে তোর কাছাকাছি আসলাম, সাথে সাথে আমার 6 বছরের সাধনা বিফলে গেল। আবারও সেই বেপরোয়া আদিতে ফিরে গেলাম। সব যেন পাল্টে গেল মুহূর্তেই। তোর দিকে তাকানোর সাথে সাথে মনে হলো তুই শুধুই আমার, তোকে অন্য কারোর পাশে দেখা সম্ভব না। কিন্তু আজ আমি সফল। 6 বছরে যা পারিনি আজ পেরেছি। তুই আমার জীবন থেকে চলে যাচ্ছিস জেনেও আমি তোকে বাধা দেইনি, কারণ আমি বুঝে গেছি তোকে পাওয়ার যোগ্যতা আমার নেই। তাই তোকে নিজের সাথে জড়িয়ে কষ্ট দিব না।
দেয়ার মানে হয় না তুই আজ থেকে মুক্ত আদিবা। আমি আর তোর পিছনে ছুটব না, আমি নিজেকে সামলে নিয়েছি আদিবা। আজ থেকে তুই আমার কাছে মৃত। আমি আদিবাকে ছাড়া বাঁচতে শিখে গেছি। রাত 12টার ঘর ছুঁই আদিবার আগে বেরতে হয়ে এসেছে, কিন্তু এখন যাবে কোথায়? হাতে টাকা পয়সা কিছুই নেই। আদিবা হাঁটতে হাঁটতে এসে রাস্তার পাশের ব্রেঞ্চটায় বসলো। মাথায় নানান চিন্তার এসে ভিড় জমালো। বেশ ভয় লাগছে, এতটা সাহস দেখানো উচিত হয়নি। এখন কি করবে? কার কাছে যাবে? তেমন নিকট আত্মীয় তো কেউ নেই যার কাছে টাকা ধার পাওয়া যাবে। আদিবা বেশ চিন্তা করে পেল তার এক বান্ধবী আছে বাসার কাছেই, তাই তার কাছে যাওয়া উচিত। টাকা চাওয়া না গেলেও রাতটা অন্তত কাটানো যাবে। যেমন ভাবনা তেমন কাজ। সে 2 বাসা পেরিয়ে বান্ধবী তিন্নির বাসায় গিয়ে হাজির হলো। বাসার সবাই তাকে দেখে অবাক হলো। তিন্নি এগিয়ে এসে বলল, আদিবা তুই এত রাতে? তোর রুমে গিয়ে কথা বলি। বেশ, চল উপরে চল। আদিবা তিন্নির ঘরে গিয়ে চেয়ার টেনে বসলো। আদিবা, কিছু কি হয়েছে? এত রাতে তুই এখানে? তিন্নি, তোর যদি কোনো আপত্তি না থাকে আজ রাতটা তোর বাসায় থাকতে চাইছিলাম। আমার আপত্তি তো নেই, কিন্তু আদিত্য ভাই এখন দেশে আছে আদিবা। তো উনি দেশে আছেন বলে তুই আমায় জায়গা দিবি না? ঠিক আছে, লাগবে না, আমি চলে আসছি। আরে তুই রেগে যাচ্ছিস কেন? জানি কোনো ঝামেলা ছাড়া তুই বাসা থেকে বেরোসনি, কিন্তু আদিবা তোর তো আর 5 জনের মতো রাগ দেখানোর অধিকার নেই। বাসার কেউ কোনো অন্যায় করলেও শেষে তোকেই মেনে নিতে হবে। কেন মানতে হবে? আমি কি মানুষ নেই? অবশ্যই, কিন্তু তুই আদি ভাইয়ের হবু বউ, তাই তুই মানতে না চাইলে জোর করে মানাবে। আদি ভাই যদি জানতে পারে তুই এখানে, উনি কি সেটা মানবে? ছোটবেলা থেকে দেখে আসছি তোর অন্যদের সাথে মিশা আদি ভাই পছন্দ করে না। অরিনাপুর এঙ্গেজমেন্টের দিন তোকে কেমন মাঝরাতে এসে নিয়ে গিয়েছিল। যে রাগী উনি, ওনার রাগে আমার আর কিছু যায় আসে না। তাছাড়া উনি জানবেন কি করে? হাসালি আদিবা, তুই ভুলে গেছিস ফয়সাল ভাই আদি ভাইয়ের বন্ধু। ফয়সাল ভাই অবশ্যই বলে দিবে, আর কিছুক্ষণ পরে আদি ভাই এসে তোকে টানতে টানতে নিচে চলে যাবে। ছোটবেলায় যখন খেলতে আসতি যেভাবে নিয়ে যেত ঠিক সেভাবে নিয়ে যাবে। আদিবার তিনি কথা বলছে, এদিকে ফয়সাল আদিত্যকে ফোন দিল। ফোন তুলে আদিত্য শান্ত গলায় জবাব দিল, বল কোথায় তুই? কোথায় থাকার কথা? বাসায় আসি। আর এটাও জানি তুই এত রাতে ফোন কেন দিয়েছিস। জানিস তবু বাসায় বসে আছিস। দেখ, চাই মাঝরাতে এসে টেনে হিসড়ে নিয়ে যাওয়ার চেয়ে এখন নিয়ে যা। না, আমি আসবো না। আজ রাতটা আদিবাকে ওদের সাথে থাকতে দে। এটা সম্ভব? সম্ভব। আর শোন, সকালে আদিবা চলে যাওয়ার সময় কিছু টাকা দিয়ে দিস। তোর হাত থেকে নিতে চাইবে না, তিন্নিকে দিতে বলিস। মানে বুঝলাম না। তোরা তো বুঝে তোর কোনো কাজ নেই, যা বলেছি সেটা কর বলে আদি ফোন কেটে দিল। আদিবা সারা রাতে একবারও চোখ বন্ধ করতে পারেনি, তাই সকাল হতে না হতে বেরিয়ে যেতে চাইল। তিন্নি এসে তাকে আটকে দিয়ে কিছু টাকা দিল। আদিবা কথা বাড়েনি, কারণ তার এখন টাকার প্রয়োজন। আদিবা এসে ট্রেনের টিকিট কাটলো আর মোটামুটি 5 ঘন্টা পর গ্রামের বাড়িতে পৌঁছালো। নির্জন নিস্তব্ধ বাড়ি, মানুষ তো দূর, একটা কাকপক্ষীও নেই। পাড়াবাড়ি এর চেয়ে বেশি আর কি হবে? কত বছর হয় কেউ আসে না। আদিবা দরজা খুলে ভিতরে ঢুকতে গা ছমছম করে উঠল। আশেপাশে কোনো ঘর বাড়ি নেই, তাই পুরো বাড়িতে সে একা। তবে যাই হয়ে যাক, এবার আদিবা আর কোনো পরাজয় মানবে না, তাই কোমর বেঁধে লেগে পড়ল কাজে। দীর্ঘদিনের অব্যবহৃত ঘরকে বসবার যোগ্য করে তুলতে বেশ পরিশ্রম করতে হয়েছে। আদিবার তার পক্ষে আর কোনো ঘর পরিষ্কার করা সম্ভব হয়নি, একটাই পরিষ্কার করেছে। দেখতে দেখতে বেলা গড়িয়ে সন্ধ্যা হতে চলেছে। আদিবা এখনো খায়নি। খাবে বা কি করে? রান্না করার পরিবেশ এখনো হয়ে উঠতে পারেনি। ঘরে যা আছে চুলা আর না আছে রান্নার সামগ্রী, তাই নিরুপায় হয়ে আদিবা একদিন না খেয়ে থাকার সিদ্ধান্ত নিল। সন্ধ্যা হতে না হতেই দরজা লক করে শুয়ে পড়ল আদিবা। ঘরে আলোর তেমন ব্যবস্থা নেই, একটা লাইট টিম টিম করে জ্বলছে। হঠাৎ দরজায় কড়া নাড়ায় ভয় পেয়ে গেল আদিবা। কে ওখানে? উত্তর আসলো না। আরো 2 বার কড়া নাড়া শব্দে ভেসে আসলো। আদিবা গিয়ে দরজা খুলতে চোখ কাঁপে উঠল। আপনি এখানে কি করছেন? দাদার বাড়িতে ঘুরতে এসেছি, তাছাড়া আমি কখন কোথায় যাব তার কৈফিয়ত কি তোকে দিতে হবে? দেখুন ভাইয়া, যথেষ্ট হয়েছে, আর না, আপনি এখন এখান থেকে যান। আর কত জ্বালাবেন আমায়? আমি রেগে যাওয়ার আগে চলে যান। বলা শেষ হওয়ার আগে আদিত্য আদিবাকে সামনে থেকে সরিয়ে দিয়ে এগিয়ে গিয়ে বিছানায় শুতে শুতে জবাব দিল,
রাগ কি শুধু তোর একার আছে, আমার নেই? চুপচাপ সহ্য করছি বলে মাথায় চড়ে গেছিস, তাই না? আর একবার গলা উঁচু করে কথা বলে দেখ, তোকে যদি এখানে পুঁতে রেখে না দেই। আপনি এখানে কি চান, কেন এসেছেন? তুই নিজেকে কি ভাবিস আদিবা? খুব সুন্দরী? কোন অ্যাঙ্গেল থেকে তোর কাছে নিজেকে বিশ্ব সুন্দরী মনে করিস আমাকে একটু বলতো। একে তো দেখতে খারাপ, দ্বিতীয়ত পড়াশোনার নামে খবর নেই। তো তোর বয়স 25 বছরের, ঘরে সুই সুই। এমন মেয়ের সাথে প্রেম তো দূর, তাকিয়ে দেখারও ইচ্ছে আমার নেই। আমি এখানে এসেছি বিশেষ একটি কারণে, তাই প্যান প্যান করবি না। যা আমার জন্য খাবার নিয়ে। আমি কেন আনবো? কারণ না আনলে তোর হাড়গোড় একটা অবস্থা থাকবে না। এখানে কিন্তু বাড়ির বড়রা নেই যে তোকে বাঁচাবে। মাইন্ডেড। আদি কি করে এত খামখেয়ালি আচরণ করে আদিবের মাথায় ঢুকে না। সে কি জানতো না আদিবা কেন বাসা ছেড়ে এসেছে? তারপর কেন এখানে আসলো? আদিবা কটমট করে তাকালো আদির দিকে। আদি সুইংগাম চিবোতে চিবোতে বলল, কি সমস্যা? এভাবে তাকিয়ে থাকার কারণ কি? আপনি এখানে এসেছেন কেন, সত্যিটা বলুন তো। অপেক্ষা কর, নিজেই উত্তর পেয়ে যাবি। আচ্ছা আদিবা, এটা কথা বলতো, তুই আমার ওপর রাগ করে আসিস কেন? আমি বাসা ছেড়ে যাওয়ার সময় কি সবাইকে বলে গিয়েছিলাম তোর উপর অত্যাচার করতে? আমি কখন বলেছি আমি আপনার উপর রাগ করেছি? আমি কারো উপর রাগ করি না। সব দোষ আমার কপালের। ঠিক বলেছিস, তোর কপাল সত্যি খুব খারাপ। তুই ভালোবাসা পেতে জানিস না। যাই হোক, এখন প্যাঁচাল পাড়া বন্ধ করে খাবার নিয়ে আয় যা। আপনার কি মনে হয় আমি ম্যাজিক জানি? এখানে আমি খাবার কোথায় পাবো? বারে তেজ দেখে নিজের বাড়িতে আসলি, এখন তুই বাড়ির মালিক। তুই, তোর বাড়িতে বড় ভাই বেড়াতে এসেছে, তুই তাকে না খেয়ে রাখবি? আমি কি বড় ভাইকে আসতে বলেছিলাম? খালি বাড়িতে যুবতী মেয়ে কি করছে খেয়াল রাখতে হবে না? আফটার অল বড় ভাই বলে কথা। বোন অঘটন ঘটিয়ে বংশের নাম ডুবাক, সেটা তো হতে দেওয়া যায় না, তাই না? একটু আগে না বললেন আমি দেখতে খারাপ, পড়াশোনা জানি না, বয়স 25। আমার দিকে কোনো ছেলে তাকিয়েও দেখবে না, তাহলে অঘটন ঘটাবো কি করে? ইস, তুই সত্যি যদি দেখতে খারাপ হতি কত ভালো হতো। আফসোস, দুধে আলতা গায়ের রং, ঘন পাপড়িতে ঢাকা কাজল, কালো চোখ, কোমর সমান চুল। তোর দিকে তাকালে মনে হয় আদর্শ বউয়ের ফুল প্যাকেজ। তাছাড়া আমার নিজেরই তো 25 হয়নি, তোর হবে কি করে? তোর বয়স 21 বছর 1 মাস 17 দিন। জানিস, ছোট থেকে প্রতিদিন তোর বয়স গোনা আমার রুটিন ছিল। একদিন করে গুনতাম কবে তোর 18 হবে। ইচ্ছে ছিল 18 হলে তোকে বিয়ে করব, সেই উদ্দেশ্যে গুনতাম। এখন অভ্যাস হয়ে গেছে। কবে তোর বয়স কত হলো আমি সব বলতে পারি। আপনি একটু চুপ করবেন? এখন তিরস্কার করলাম, সহ্য হলো না। এখন প্রশংসা করছি, সেটাও সহ্য হচ্ছে না। আসলে সত্যিটা কি জানিস? তখন যা বলেছিলাম সেটা মিথ্যে ছিল, এখন যা বললাম সেগুলো মিথ্যে। সত্যি বলতে তোর দিকে তাকালে আমার প্রথমে যে ইচ্ছেটা হয় সেটা হলো থাপ্পড় দিয়ে গাল দুটো যদি লাল করে দিতে পারতাম। জানিস আদিবা, তোকে একদিন হাত পা বেঁধে ইচ্ছে মতো মারার খুব ইচ্ছে আমার। আপনার মতো সাইকোর কাছ থেকে এর চেয়ে বেশি আশা করা যায়? এসবই ইচ্ছে হবে আপনার। আদিত্য হঠাৎ দৃঢ় গলায় প্রশ্ন করলো, আদিবা সত্যি করে বলতো, তোর ভয় করছে না? আদির প্রশ্নে ভুরু কুঁচকে এলো। আদিবার কি বলতে চাইছে আদিত্য বোঝার চেষ্টা করে প্রশ্ন করলো, ভয় করবে কেন? তুই তো আমায় ভালো করে চিনিস, অনুমান করতো আমি এখানে কেন এসেছি। আদির গলার আওয়াজ হঠাৎই ভারী হয়ে আসছে। সে সিরিয়াস মুডে কথা বলছে। কথার ধরন দেখে আদিবার মনেও খটকা লাগলো। সত্যি তো, এত অপমানের পরে আদিত্য এখানে কেন আসলো? কেন এসেছেন? আদিবার কথা আটকে আসছে। আদিবার ভাঙা ভাঙা প্রশ্ন শুনে আদি হা হা করে হেসে উঠল। অন্ধকার রাতে জনশূন্য নির্জন বাড়িতে হাসি বড় অদ্ভুত শোনালো। কারণ ছাড়ে আদিবার কলিজা কেঁপে উঠল, হাত পা যেন কাঁপছে মনে হচ্ছে। আদিত্য হাসি থামিয়ে আবারও সিরিয়াস মুডে প্রশ্ন করলো, আদিবা তোর জীবনের শেষ ইচ্ছে কি? প্রশ্নটা শুনে আদিবার গলা শুকিয়ে উঠল। আদি নিজেকে ব্যাকপ্যাক থেকে ছোট আকারের চকচকে ছুরিটা বের করে তাতে হাত বুলাতে বুলাতে প্রশ্নটা করছে। সে ছুরিতে মনোনিবেশ রেখে বলল, কিরে বল, শেষ ইচ্ছে কি? আমার শেষ ইচ্ছে আমি বাঁচতে চাই বলে আদিবা উল্টো ঘুরে দিল দৌড়। আদিত্য কিছুটা বিচলিত হয়ে তাকালো। এই মেয়ে কি পাগল হয়ে গিয়েছে? অমাবস্যার ঘুটঘুটে অন্ধকারে কোথায় যাচ্ছে? তার চারিদিকে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে।
আদি মুখ তুলে তাকাতে বাইরে ধপাস করে কিছু পড়ার শব্দ হলো, সাথে আদিবার গলা। আদি দীর্ঘশ্বাস ফেলল। হয়ে গেল, এই নাকি বড় হয়েছে। আদি ফোনের ফ্ল্যাশ অন করে দরজায় গিয়ে দাঁড়াতেই সামনে আদিবাকে দেখতে পেল, সারা শরীরে কাদা মাখা। দৌড়াদৌড়ি শখ মিটে থাকলে ঘরে আসুন। আদিবা গোবাসেরা মুখ করে জবাব দিল, ভাইয়া ব্যথা পেয়েছি। আদি এগিয়ে আসতে আসতে বলল, কমন সেন্স জিনিসটা তোর না থাকলেও আমার আছে। পড়ে গেছিস মানে ব্যথা পেয়েছিস, এটাই স্বাভাবিক। কিন্তু ভিজতে চাইছিলাম না, তাই যেতে বলেছিলাম। যাই হোক, ওঠ বলে আদি এগিয়ে এসে আদিবাকে কোলে নিল। আদিবাও আদির গলা জড়িয়ে ধরল। আকাশ কেঁপে বর্ষণ শুরু হলো। আদিবা আদির মুখের পানে তাকিয়ে আছে। এই মানুষটা এত রহস্যময়ী কেন, কখন কি করে, কেন করে, এর হিসেব কোনোদিনই মিলাতে পারেনি আদিবা। একটু সহজ সরল হলে কি হয়? আদি সামনের দিকে হাঁটতে হাঁটতে বলল, আচ্ছা আদিবা, মানুষ হিসেবে আমি তোর কাছে কত পার্সেন্ট ভালো আর কত পার্সেন্ট খারাপ? মানে আমি কি সারা জীবন তোকে শাসনই করেছি, ভালোবাসিনি কখনো? আদিবা চোখ নামিয়ে নিল, উত্তর দিতে পারল না। আদিবাকে চুপ থাকতে দেখে বললাম, তোর এমন কোনো ইচ্ছে আছে যেটা তুই আমাকে জানিয়েছিস অথচ পূরণ হয়নি? ভাইয়া। আদিবারও আদিবার দিকে তাকায়নি, সামনের দিকে তাকিয়ে খুব সাবধানে হাঁটছে, কারণ উঠোনটা বড্ড পিচ্ছিল। ঘরে ঢুকে আদিবাকে নামিয়ে দিয়ে চুল ঝাঁকাতে ঝাঁকাতে এগিয়ে গিয়ে ব্যাগ খুলে একটা টি শার্ট বের করে একটা বিছানায় রাখলো। একটা নিজে নিয়ে ওয়াশরুমের দিকে যেতে যেতে বলল, ওয়াশরুমে গিয়ে অকারণে অজ্ঞান হয়ে যা, চাচ্ছি না, তাই তুই এখানে চেঞ্জ করে নে। আদি কিছুক্ষণ পর চেঞ্জ করে এসে দেখলো আদিবা যেখানে দাঁড়িয়েছিল সেখানে দাঁড়িয়ে আছে। আদি কিছুটা রাগী ভাব নিয়ে বলল, ঘটনা কি, সঙ্গের মতো দাঁড়িয়ে আছিস কেন? আদিবা উত্তর দিল না। আদিত্য আবার বলল, চেঞ্জ করে দিতে হবে। অন্য সময় হলে এমন কথার জন্য আদিবা রাগী চোখে তাকাতো, কিন্তু এখন যে স্থির চোখে তাকিয়ে আছে। ভাইয়া, আপনি আমায় মেরে ফেলবেন তাই না? আদিত্য আদিবার কথায় বেশ বড়সড় ধাক্কা খেলো। অবাক হয়ে প্রশ্ন করলো, হঠাৎ এমন মনে হওয়ার কারণ কি? বাসা ছেড়ে এসেছি মানে আপনাকে ছেড়ে চলে এসেছি। আমি আপনাকে ছাড়া থাকতে পারবো মানে আপনাকেও আমাকে ছাড়া থাকতে হবে। আপনার যেহেতু আমাকে ছাড়ে থাকতে হবে, তাহলে আমাকে বাঁচিয়ে রেখে কী লাভ? মেরে ফেলবেন তাই না? সেই জন্য এসেছেন। বাহ আদিবা, তুই তো দেখছি অসম্ভব রকমের জ্ঞানী হয়ে গেছিস। তা বুদ্ধিগুলো কার কাছ থেকে ধার নিয়েছিস বলতো? ভুল করেছি, বলেছি ওই ছুরিটা আমার জন্য এনেছেন তাই না? আদিবার কথায় আদি অবাকের ওপর অবাক হচ্ছে। সেই বিছানার ওপর ছুরিটার দিকে একবার তাকে বলল, হ্যাঁ তোর জন্য এনেছি, কিন্তু তোকে কাটার জন্য আনিনি। তুই সারাদিন কিছু খাসনি, তাই কিছু ফল এনেছিলাম। আদিবার মাথায় বোধহয় এই সহজ কথাগুলো ঢোকেনি। সে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। আদিবা, এত বছরও তোর মাথায় এতটুকু বুদ্ধি হয়নি? ইডিয়েট, গেলি এখান থেকে? বুঝেছি, তুই যাবি না, দাঁড়া আমি চেঞ্জ করে দিচ্ছি বলে আদি এগিয়ে আসতে চাইল। সাথে সাথে আদিবার টি শার্ট নিয়ে ওয়াশরুমের দিকে ছুটল। একবার পরে শখ মেটেনি, হারামি লাইটটা নিয়ে যা। আদিবা তাড়াতাড়ি আদির হাত থেকে ফোনটা নিয়ে ওয়াশরুমে চলে গেল। ড্রেস চেঞ্জ করে যখন ফিরে আসছিল তখন ফোন হাতে নিতেই ফোনের ওয়ালপেপারে চোখ আটকে গেল আদিবার। স্ক্রিনে জল জল করছে আদিত্য আর আদিবার ছোটবেলার একটা ছবি। মুহূর্তে আদিবার সেদিনটাই ফিরে গেল। সেদিন স্কুল থেকে ফেরার সময় আদিবা অ্যাক্সিডেন্ট করতে নিয়েছিল। আদিবাকে বাঁচাতে গিয়ে ব্যথা পেয়েছিল আদিত্য। আদিবা সেদিন সারা রাস্তায় কাঁদতে কাঁদতে এসেছিল আর আদি তাকে সান্ত্বনা দিতে দিতে। আদিবা ওয়ালপেপারে চোখ রেখে দাঁড়িয়ে আছে, তখনই বাইরে থেকে আদির গলা ভেসে গেল, রাতটা কি বাথরুমে থেকে যাবি? আমার তাতে কোনো অসুবিধে নেই, দরজাটা লক করে দিচ্ছি, দাঁড়া। আদিবা তাড়াতাড়ি বেরিয়ে আসলো। এসে দেখলো আদিত্যর মনোযোগ দিয়ে আপেল কাটছে। আদিবা এসে তার পাশে শান্ত হয়ে বসলো। আদিবা বসতে আদিত্য ব্যস্ত গলায় বলল, আদিবা দরজাটা বন্ধ করে দে তো, বৃষ্টির পানি ঢুকছে। আদিবা গেল না, সে আদির দিকে তাকিয়ে আছে। আদিবার দিকে চোখ যেতে আদিত্য থমকে দাঁড়ালো। কি হয়েছে আদিবা, কাঁদছিস কেন? বেশি ব্যথা পেয়েছিস? দেখি কোথায় পেয়েছিস। আদিবা উত্তর দিল না। নিঃশব্দে তার চোখ বেয়ে নোনা জল গড়িয়ে পড়তে লাগলো। আদির সামনে থেকে ফলগুলো সরিয়ে দুহাত বাড়িয়ে আদিবাকে জড়িয়ে নিল। আদিবা এবার হাউমাউ করে কেঁদে উঠল। আদিত্যর ভিতরটাও যেন হা হা করে উঠল। নিজের অজান্তে আদিবার মাথায় হাত রাখল। মনের মাঝে এত অভিমান জমে রেখেছিস,
এতই অন্যায় করে ফেলেছি, এভাবে আমায় শাস্তি দিস না আদিবা। তোর এই শাস্তি সহ্য করার ক্ষমতা আমার নেই। আদিবা উত্তর দিতে পারল না। আদির বুকে মুখ লুকালো। আদি মাথায় হাত বুলিয়ে বলল, কাঁদিস না, কান্না থামা দেখি, তাকা আমার দিকে, একটু কিছু খেয়ে নে। আদিবা মুখ তুলতে চাইল না। আদির টি শার্ট আঁকড়ে ধরল। আদি আর কিছু বলল না। বেশ কিছুক্ষণ আদি বুঝতে পারলো আদিবা কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গিয়েছে। তাই সে আদিবাকে বিছানায় শুয়ে দিয়ে নিজে গিয়ে সোফায় শুয়ে পড়ল। যদিও এর আগে সে আদিবার সাথে ঘুমানোর জন্য আদিবাকে বাধ্য করত, কিন্তু আজ নিজে থেকে আলাদা ঘুমালো। সকাল হতে না হতেই পানির ঝটকায় ঘুম ভাঙলো। আদিবা ধরফড়ি উঠে বসল। কি হয়েছে ভাইয়া? ছেলেমেয়ে হওয়ার মতো সম্পর্ক এখনো জড়ায়নি, আপনার মুখে কিছু আটকায় না? আমি কি বাচ্চা হওয়ার কথা বলেছি? তো সাহস তো কম না, নবাবজাদির মতো ঘুমিয়েছিস, আবার মুখে মুখে তর্ক করছিস। এভাবে কথা বলছেন কেন? রাতে না খেয়ে রেখেছিস, আবার এখন ভাব নিচ্ছিস? ভালোই ভালো রান্না কর গিয়ে। এখানে রান্নার কোনো ব্যবস্থা নেই। কে বলল নেই? ওই যে বাইরে রান্নাঘর আছে, বৃষ্টিতে ভিজে ভিজে গিয়ে রান্না করবি। তাছাড়া এখন তুই বাজারেও যাবি, ঘরে তো কিছু নেই। মানে কি? আমি যাব কেন? কারণ তুই জেদ দেখে এখানে এসেছিস, আমি আসতে চাইনি। তাই বলে ঘরে জলজন্ত একটা ছেলে থাকতে আমাকে বৃষ্টিতে ভিজে ভিজে বাজারে যাব? হ্যাঁ যাবি, বকবক না করে তাড়াতাড়ি ওঠ, ঘরের অবস্থা খারাপ। 10 মিনিটের মধ্যে ঘর গুছিয়ে বাজারে যাবি, তারপর রান্না করবি। গ্রামে থাকার কত মজা যদি তোকে হারে হারে না বুঝাতে পারি। আমার নাম আদিনা, আমি বাজারেও যাব না, রান্নাও করব না। আপনার দরকার হলে আপনি করে যান, আমি না খেয়ে থাকতে পারি। তুই খাবি না কি খাবি না সেটা তোর ব্যাপারে, কিন্তু আমি আর কিছুক্ষণের মধ্যে খাবার না পেলে তোর কপালে দুঃখ আছে বলে দিলাম। আমার গা ঘিন ঘিন করছে, এমন সাথে ঘরে থাকা আমার পক্ষে সম্ভব না। তাহলে চলে যান, আপনাকে থাকতে বলেছে কে? খুব বার বেড়েছিস না? ভালো, খুব ভালো। আমার যদি এমন অপরিষ্কার ঘরে থাকতে হয় তাহলে ওই যে ডোবা দেখছিস, তোকে ওখান থেকে চুবিয়ে আনবো। জল্লাদ একটা, করছি পরিষ্কার, আপনি সেই ভাগে বাজারে গিয়ে বাজার করে আনুন। তুই ভাবলি কি করে আমি বাজারে যাব? তাহলে কি আমি যাব? হ্যাঁ তুই যাবি। আমি বাজারে গেলে কি হবে বলুন তো? কি হবে? বাজারের লোকগুলো আমার দিকে হাঁ করে তাকিয়ে থাকবে আর বলবে চৌধুরী বাড়ির মেয়ে বাজার করতে এসেছে। তখন আপনার মান সম্মান কি হবে? যান, লক্ষ্মী ছেলের মতো বাজারটা করে আনুন। কথা দিচ্ছি, আপনি বাজার করে আনলে আমি মজা করে রান্না করে আপনাকে খাবো। আদি বাঁকা হেসে বলল, মনে থাকে যেন, খাইয়ে দিবি বলেছিস। আদির কাছে ছাতা নেই, ফলে বৃষ্টিতে ভিজে ভিজে যেতে হবে। এই একটা ব্যাপার আদিবাকে স্বস্তি দিচ্ছে। তার পক্ষে আদিকে শাস্তি করা সম্ভব না, তাই এই বৃষ্টিতে ভিজে যদি আদির একটু শিক্ষা হয় সেটা ভেবে খুশি খুশি লাগছে। আদিবা হাসি হাসি মুখে দাঁড়িয়ে এগুলি ভাবছিল। হঠাৎ করে তার ধ্যান ভেঙে দিয়ে কানের কাছ থেকে ফিসফিস করে বলে উঠল, বৃষ্টিতে ভিজে যদি আমার জ্বর আসে, সেবা যত্ন কিন্তু তোকেও করতে হবে। এখন যে বদদোয়া দিচ্ছিস। আদির কথায় আদিবা কটমটিয়ে তাকালো। আমি কি বলেছি আমি বদদোয়া দিচ্ছি? তোর মতো ডাইনি বুড়ি এর চেয়ে বেশি আর কি করবে। যাই হোক, এসে যেন দেখি ঘরটা পুরো ঝকঝক করছে বলে আদি ভিজতে ভিজতে চলে গেল। আদিবা ঘর গোছানোর কাজে লেগে পড়ল। ধুর, এই মেঘলা দিনে স্যাঁতস্যাঁতে পরিবেশ কার ভালো লাগে? একা একা এসেছিলাম একটু শান্তির জন্য, তা না এসে জুটেছেন একজন। ইচ্ছে করছে বনবাসে চলে যাই। বলতে মন উত্তর দিল, তুই জাহান নামে গেল, এই আদি নামক প্রাণীটি তোর পিছু নিবে। তাই চেষ্টা বাদ দিল আদিবা। ঘর গোছাতে বেশ সময় লাগছে। আদির 14 গোষ্ঠী শুদ্ধ বকা দিতে দিতে আদিবা ঘর গুছিয়ে শেষ করার ঠিক আগ মুহূর্তে বাইরে থেকে আদির কণ্ঠ ভেসে আসলো। তাকে দেখে মনে হচ্ছে না বৃষ্টিতে ভেজা নিয়ে তার কোনো আপত্তি আছে, বরং বৃষ্টিতে ভিজতে ভিজতে গুনগুন করে গান গাইতে গাইতে আসছে সে। তার হাবভাব দেখে মনে হচ্ছে তিনি সিনেমার নায়ক, আর এখানে সিনেমার শুটিং চলছে। এই ছেলের শরীরে এত ঢং কোত্থেকে আসে আদিবার মাথায় ঢুকলো না। তবে দেখতে মন্দ লাগছে না। ফুল স্লিভ সাদা শার্টের সাথে কালো 3/4, কিছু চুল এলোমেলো হয়ে কপালের উপর ছড়িয়ে আছে। আদি বরাবর লম্বা চুল পছন্দ, প্রায় তার চুল কপাল ছাড়িয়ে চোখের উপর এসে পড়ত, তবুও কাটত না। এখনও হয়তো সে অভ্যাস যায়নি। পিছনের দিকে চুল ছোট করে কাটা থাকলেও সামনের দিকে কিছুটা বড়, চোখের ওপর না পড়লেও ভ্রুয়ের ওপর ছড়িয়ে আছে। চুল থেকে টুপটুপ পানি পড়ছে। আদিবা অবাক নয়নে কিছুক্ষণ তাকিয়ে থেকে বাস্তবে ফিরল আর দেখলো আদি খালি হাতে ফিরেছে। আদিকে খালি হাতে দেখে আদিবার মেজাজ বিগড়ে গেল। আদি গুনগুন করে ঘরে ঢুকে বলল,
আদিবা টাওয়ালটা দিত। আদিবা চরম বিরক্তি নিয়ে আদিত্যর দিকে এগিয়ে আসলো। আদিবা রেগে গেছে। আদি কি সেটা বুঝলো নাকি বুঝলো না আদিত্যর বোধগম্য হলো না। আদিবা এগিয়ে যেতেই আদি বলল, সমস্যা কি? আদিবা উল্টো প্রশ্ন করলো, আপনাকে কি সিনেমা শুটিং করতে বাজারে পাঠাইছিলাম? বাজার কোথায়? আদির ভাবলেশীন উত্তর দিল, আমি শুটিং করছিলাম। তোকে কে বলল? নিজে দেখলাম গান গাইতে গাইতে আসলেন। এমন একটা ভাব যেন পৃথিবীর সবচেয়ে সুখী ব্যক্তি। দুঃখে থাকার মতো কোনো কারণ তো দেখতে পারছি না। তার উপর আজ তোর কপালে যে শনি লেখা আছে সেটা ভেবে মন ভরে উঠেছে। আমার কপালে শনি জন্মের আগে থেকেই লেখা ছিল। তা না হলে আপনার বোন হয়ে জন্মাই। বোন হতে এত আফসোস থাকলে সম্পর্কের বদলে রাস্তা তো আছে, বদলে ফেল। বাজে কথা না বলে বাজার কোথায়? হিরোগিরি দেখাতে তো বাজারে পাঠায়নি, তাই না? তোর মতো এমন একটা পুস্কি মেয়ের কথায় আদিত্য চৌধুরী বাজারের ব্যাগ হাতে হাঁটবে? এটা শুধু স্বপ্নেই সম্ভব, বাস্তবে না। আহা, আমার মতো কোন মেয়ের কথাতেই সারা জীবন চলতে হয় বুঝেছেন? সারা জীবন তো আর বিয়ে না করে থাকতে পারবেন না। তখন আপনার বউ প্রতিদিন আপনাকে দিয়ে বাজার করাবে। যাই হোক, ভালোই হয়েছে বাজার করেননি, তার মানে আমাকে রান্না করতে হবে না। ঠিক বলেছিস, তেমন কিছু রান্না করার প্রয়োজন নেই বুঝেছিস। শুধু ভুনা, খিচুড়ির গরুর মাংসের ঝোল, মুরগির পাতলা ঝোল, সাথে গরম ভাত আর ইলিশ পাতুরি, চিংড়ির মালাইকারি, রুই মাছের মুড়ঘণ্ট, ভাজা চপ, পাতলা ডাল, সাথে একটু সাদা সবজি, পায়েস আর আচার, এটুকু করলেই হবে। কাবাব, রোস্ট, পোলাও এসবের দরকার নেই। কি বলিস? আদির কথায় আদিবা ভুরু কুচকে তাকলে। এসবের মানে কি? জীবনে প্রথমবার বাজারে পাঠালে খালি হাতে ফিরে আসবো? ভ্যানিন বাজারে পাঠিয়েছে, এখনই চলে আসবে। আসলে আমার হাতে বাজারের ব্যাগ মানায় না। তাছাড়া এত কিছু আনতেও পারতাম না। কি কি বাজার করছেন আপনি সেটা তো কিছুক্ষণ পরেই দেখতে পাবি। আমাকে বাজারে পাঠানোর মজা এবার হাড়ে হাড়ে বুঝবি। কি কি পদ বলেছি মনে আছে তো? আদিবা কিছু বলার আগে ভ্যানওয়ালা দরজার সামনে হাজির। আদি টাওয়ালে মাথা মুছতে মুছতে এগিয়ে গিয়ে বলল, সব নামিয়ে রাখতে। বাজারের ধরন দেখে আদিবার ভিমরি খাওয়ার জোগাড়। ভ্যানওয়ালা সব নামিয়ে দিয়ে চলে গেল। আদি ঘরে যেতে যেতে বলল, আদিবা নাও, তোমার বাজার চলে এসেছে, রান্না শুরু করে দাও, আমি চেঞ্জ করে আসছি। আদি চলে যেতে চাইলে আদিবা বলে আসলো, আপনি কি জানতেন না বাড়িতে যে ফ্রিজ নেই? এতগুলো বাজার করলেন কোন বুদ্ধিতে? আরে ফ্রিজ দিয়ে কি হবে? তুই কি শুনিসনি আমি কি কি রান্না করতে বলেছি? না শুনলে সমস্যা নেই, এখানে যা যা আছে সবই আজ তোকে রান্না করতে হবে, তাই ফ্রিজ নিয়ে টেনশন করার দরকার নেই। আপনার মাথা কি ঠিক আছে? এতগুলো কে খাবে? এলাকার লোকজন, আমি সবাইকে দাওয়াত করে এসেছি। মানে কি? হঠাৎ লোকজনকে দাওয়াত খাওয়ানোর কথা আসলো কোত্থেকে? তার কৈফত কি তোকে দিতে হবে? অবশ্যই দিতে হবে। আমি তো এত কিছু রান্না করব না, তুই করবি, তোর ঘাড় করবে। আপনার মনে হয় এতগুলো রান্না করা আমার একার পক্ষে সম্ভব? তোর পক্ষে অনেক কিছুই সম্ভব। রাতের বেলা তেজ দেখে বাসা থেকে বেরিয়ে আসা সম্ভব, আমাকে থাপ্পড় মারা সম্ভব। তাহলে এগুলো সম্ভব হবে না কেন? আদিবা মুখ কালো করে বলল, খামখেয়ালি বন্ধ করুন, আমি এসব রান্না করতে পারবো না। সে শব্দটা উচ্চারণের আগেই বিকট শব্দে আত্মা কেঁপে উঠল আদিবার। তাকে দেখলো আদিত্যর সামনে থাকা ড্রেসিং টেবিলের কাজ টুকরো টুকরো হয়ে পড়ে আছে, সাথে ফুলদানিটাও। আদিবার বুঝতে সময় লাগলো না যে আদির আগে ফুলদানিটা ছুঁড়ে মেরেছে। আদিবা অবাক চোখে তাকাতেই দেখল মুহূর্তে আদির মায়াবী মুখে হিংস্রতা ফুটে উঠেছে। আদি চোখ শুরু করে বলল, পারবো না, হবে না, করবো না, শব্দগুলো আমার সামনে বলবি না, শুনতে ভালো লাগে না। হ্যাঁ, আপনি গ্লাসটা ভেঙে ফেললেন কেন? তুই মুখ কালো করে কথা বলছিলি, দেখতে খারাপ লাগছিল। যে আয়নায় তাকালে মেজাজ খারাপ হবে সেটা রাখার দরকার কি? যদিও দোষটা আয়নার ছিল না। আদির উত্তর শুনে আদিবার কথা আটকে গেল। কি বলবে বুঝতে পারছে না। আর কিছু বলবি? আদিবা মাথায় নিচু করে নিল, কারণ আদির রাগের পরিমাণ এতক্ষণে তার বোঝা শেষ। এখন কিছু বললে গায়ে হাত তুলবে, তে বাধ্য হয়ে এগিয়ে গেল। সাথে সাথে পিছন থেকে আদিত্য বলে উঠল, দাঁড়া, ওদিকে কোথায় যাচ্ছিস? আমি বাঘ কিংবা ভাল্লুক নই, তাছাড়া আমতা আমতা করার কিছু নেই। যা বলতে চাস স্পষ্ট ভাষায় বল। কিছু না, আমি কাজগুলো পরিষ্কার করে রান্না করতে যাচ্ছি। লাগবে না, তুই কাজ পরিষ্কার করতে পারবি না, হাতে লেগে যাবে। তুই রান্নার জোগাড় কর, গিয়ে যা। কিন্তু সারা ঘরে তো কাজ পড়ে। আদিবাকে কথা শেষ করার সুযোগ দিল না। চোখ পাকিয়ে তাকালো আদিবা কথা বলার না, পিছন ঘুরে যেতে চাইল। পিছন থেকে আদি বলে উঠল, হাত কেটে যাওয়া, পুড়ে যাওয়ার মতো অঘটন যেন না ঘটে। কোনোভাবেই যেন আজ কোনো অঘটন না ঘটে। ধীরে ধীরে রান্না করবি, তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নেই।
আদিবা মাথা নেড়ে গিয়ে বাজার নিয়ে বসলো, সেই ফাঁকে আদিও চেঞ্জ করতে চলে গেল। আদিবা কাটাকুটি করতে করতে আদি এসে ঘরের কাজ পরিষ্কার করতে শুরু করলো। দৃশ্যটা দেখে আদিবা অবাক হলো। আদি কাজগুলো সরিয়ে রেখে বিছানায় ফোন নিয়ে বসে পড়ল। বারান্দায় বৃষ্টির ছাট আসছিল বলে আদিবা ঘরে বসে কাটাকাটি করছে। আদি ফোনের দিকে মনোযোগ দিল, মাঝে মাঝে মুখ তুলে আদিবাকে দেখছে। আদিবা ভয় পেয়েছে, তাই মন দিয়ে কাজ করছে। হঠাৎ আদি বলে উঠল, তারপর আদিবা, গ্রামে এসে তোর কেমন লাগছে বল? মানে এই যে রান্না করা, ঘর গোছানো সব মিলে এখানে এসে ভুল করেছিস মনে হচ্ছে না? না, কিসের ভুল? আমার কোনো অসুবিধা হচ্ছে না। তাই নাকি? তা তুই কি জানিস এখানে মিক্সার নেই, সব মশলা তোকে বাটাবাটি করতে হবে, তারপর রান্নাঘরে গিয়ে ভিজে ভিজে রান্না করতে হবে। কথাগুলো শুনে আদিবা অসহায় চোখে তাকালো, কিন্তু আদি পাত্তা না দিয়ে বলল, এখনো সময় আছে, স্বীকার কর বাসা থেকে বেরিয়ে এসে ভুল করেছিস। আদিবা উত্তর দিল না। জেদটা একেবারে ছোটবেলার মতো আছে, এই জেদের জন্য তুই মার খেতি। আপনিও আগের মতো আছেন না? আমি অনেক কন্ট্রোল করতে শিখেছি, নাহলে আজ আয়নার বদলে কারোর হাত পা ভাঙতো। আদিবা প্রসঙ্গটা এড়িয়ে যাওয়ার জন্য বলল, আমি রান্না করতে পারবো, আপনি চুপচাপ বসে থাকুন। করতে তো হবে। ধর তোর শ্বশুরবাড়িতে যদি অনেক লোক থাকে তখন কি করবি? এখন থেকে অভ্যাস করে নে। অনেক লোক থাকলেও সমস্যা নেই, আপনার মতো আর কেউ না থাকলেই চলবে। আদিবার কথা শুনে আদিত্য হেসে উঠল। কেন, আমি আবার কি করেছি? আজ তো তোকে একটা বাজে কথা বলিনি, মারিও নি।